বিয়ের পরে আমি বিদায় নিয়ে ট্রেনে করে নিজের শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম। আমার বাসরাতও ট্রেনেই হওয়ার কথা ছিল। আমি অধীর আগ্রহে নিজের স্বামীর অপেক্ষা করছিলাম। আমি এখন অবধি নিজের স্বামীর মুখ দেখিনি। গভীর রাতে যখন সে আমার সামনে এলো, তখন তাকে দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম। কেননা সে লম্বা চওড়া হাট্টা কাট্টা একজন পুরুষ। সে আমার কাছে আসার সাথে সাথে আমার নাম মিঠাই। আজকে আমার বিয়ের দিন। তাই আমাদের বাড়িতে বিয়ের সমস্ত জোগাড়যন্ত্র ধুমধাম হচ্ছিল। আমার বাবা আমাকে 12 ক্লাস পড়ানোর পরেই আমার বিয়ে পাকা করে দেন। আমাদের গ্রামে এরকমই হতো। এখানে মেয়েদের খুব কমই পড়াশুনো করানো হতো। এই গ্রামের মেয়েরা কোনো রকমভাবে 18 বছর হলেই তাদেরকে বিয়ে দিয়ে এখান থেকে বিদায় করে দেওয়া হতো। আমার বাবা তবু আমাকে 12 ক্লাস অবধি পড়িয়েছিল। না হলে তো আমাদের গ্রামের বেশিরভাগ মেয়েই ক্লাস 10 অবধি পড়াশুনো করতে পেরেছিল। আমরা গরিব পরিবারে ছিলাম, কিন্তু আমার বিয়ে ধনী পরিবারে হচ্ছিল। আমরা 2 ভাই বোন। ভাই আমার থেকে ছোট। আমি নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন মনের মধ্যে সাজিয়ে রেখেছিলাম। কেননা বিয়ের আগে আমি নিজের মনের মতো কোনো জিনিস নিতে পারিনি। কারণ আমার বাবা মা গরিব। আমি কোনো জিনিসের বায়না করলে আমার মা আমাকে এটাই বলতো যে আমি যেন আমার হৃদয়ের সমস্ত স্বপ্ন আমার স্বামীর সাথে পূরণ করি। আমি আশাও করেছিলাম যে আমার স্বামী আমার সমস্ত স্বপ্নের মান রাখবে আর আমাকে বুঝবে। কিন্তু কিছু কিছু জিনিস এমন হচ্ছিল যাতে আমি খুব দুঃখ পাচ্ছিলাম। আমার শ্বশুরবাড়ির লোকেদের আমার বাবার বাড়ি থেকে বিয়ের যৌতুক হিসেবে যা যা জিনিস দেওয়া হয়েছিল, তাতে তারা বিভিন্ন রকমের খুঁত খুঁজে বের করতে শুরু করেছিল। আর আমার বাবার কাছে আরও জিনিসের দাবি করেছিল। আমি এই কারণে অনেকবার আমার বাবাকে বলেছিলাম যে বাবা, এরকম বাড়িতে সম্বন্ধ করা উচিত না। কিন্তু আমার বাবা সব সময় বলতো যে ওরা বড় লোক মানুষ, এই কারণে ওদের সামনে তো আমাদের কিছুটা নিচু হতেই হবে আর তাদের ডিমান্ডকে পূরণ করতেই হবে। আর এটাই আমাদের সবার জন্য ভালো হবে। কেননা আমি তোকে সচ্ছল পরিবারে বিয়ে দিতে চাই। একবার তোর বিয়ে হয়ে গেলে তারপরে আর কোনো অসুবিধাই হবে না। আর তবেই তো তুইও ওই বাড়িতে বউ হয়ে যেতে পারবি। আমারও নিজের বাবার কথা মাঝে মাঝে ঠিক মনে হতো। কখনো কখনো আমি নিজেই বুঝতে পারতাম না যে না জানি আমার ভবিষ্যৎ কি হবে। যখন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে এখন অবধি আমি আমার হবু স্বামীকে দেখিনি। কেননা আমাদের এখানে নিয়ম ছিল যে বিয়ের আগে ছেলে মেয়ে একে অপরকে দেখবে না, শুধুমাত্র পরিবারের লোকেরাই দেখবে। আর তাদের পছন্দ মতোই বিয়ে ঠিক করে দেওয়া হবে। আমি তো ছোটবেলা থেকে দেখতে খুব সুন্দরী। এই কারণেই আমার হবু স্বামীর বাড়ির লোকেরা যখনই আমাকে প্রথমবার দেখলো, তখন তারা সঙ্গে সঙ্গে আমাকে পছন্দ করে নেয়। তারা আমাদের গ্রাম থেকে অনেক দূরে শহরে থাকতো। এই কারণে খুব বেশি বরযাত্রী আমার বিয়েতে আসবে না। কিন্তু যতই কম লোক আসুক না কেন, বিয়েতে অনেক রকমের ঝামেলা থাকে। এই কারণে আমার বাবা আমার বিয়ের সমস্ত ব্যবস্থাপনা নিয়ে খুব টেনশনে ছিলেন। না জানি সমস্ত কিছু ঠিকভাবে শেষ হবে তো। যাই হোক, আমার বিয়ে নির্ঝঞ্ঝাটে হয়ে গেল। এরপরে বিয়ের সমস্ত নিয়মকানুন শেষ হলে আমি বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে সন্ধ্যাবেলা রেলওয়ে স্টেশনে এসে গেলাম। আমার হৃদয় বারবার আমার স্বামীর মুখ দেখার জন্য অস্থির হয়ে উঠেছিল। কিন্তু মুখ তো দূরের কথা, আমি আমার স্বামীর এক ঝলক অবধি দেখতে পেলাম না। কেননা আমার শ্বশুরবাড়ির লোকেরা একটা লম্বা ঘোমটা আমার মুখের উপর টেনে দিয়ে রেখেছিল। তার উপরে আমার শ্বশুরবাড়ির মহিলারা ছিল। আমার শাশুড়ি, ননদ আরও অনেক আত্মীয় স্বজন ছিল। তারা সবাই আমাকে একেবারে ঘিরে রেখেছিল, যার কারণে আমি আমার স্বামীকে না কিছু বলতে পারছিলাম আর না তো তাকে এক ঝলক দেখতে পাচ্ছিলাম। তারপর আমি নিজের মনকে বোঝালাম যে আর তো মাত্র কিছু সময় ব্যাপার। কিছুক্ষণ পরে ট্রেন স্টেশনে এলে আমরা সবাই মিলে ট্রেনে উঠে বসবো। তখন আমার স্বামী আমার পাশে এসেই যাবে। এই কারণে আমাকে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। এইটুকু অপেক্ষা তো আমি করতেই পারি। আমি জানি আমার স্বামীও আমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। যেরকম আমি অস্থির হয়ে আছি, আমি মনে মনে খুশি ছিলাম যে আমার স্বামী যখন আমাকে প্রথমবার দেখবে, তখন ও আমার সৌন্দর্য দেখে ও স্তম্ভিত হয়ে যাবে। আর না জানি সে আমার কত প্রশংসা করবে। আমি এই সমস্ত কথাই ভেবে ভেবে বারবার পুলকিত হচ্ছিলাম আর মনে মনে খুব খুশি হচ্ছিলাম। কিছু সময় পরে আমাদের ট্রেন স্টেশনে এসে গেল আর আমরা সবাই নিজেদের বুক করা কেবিনে উঠে বসে গেলাম। এখনো আমার শাশুড়ি আর আমার ননদ আমার সঙ্গে আঠার মতো লেগে রইল। আমার শাশুড়ি আমার কাছে এসে বসলো আর বলতে লাগলো, বৌমা, নিজের ঘোমটা সরিয়ে আমাকেও তো একটু নিজের মুখটা দেখাও। আমিও তো আমার হৃদয় ভরে আমার রোহিতের নববধূকে দেখি। তার কথা শুনে আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা থেকে তাড়াতাড়ি করে নিজের ঘোমটা মুখ থেকে উঠিয়ে দিলাম। কিন্তু আমি আমার চোখ নিচু করেই রেখেছিলাম।
আমার মুখ দেখে আমার শাশুড়ি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল। তারপরে সে আর যে সমস্ত আত্মীয়রা ছিল তারা বলতে লাগলো, রোহিতের বউ তো একদমই চাঁদের মতো হয়েছে, আমাদের ছেলে ভাগ্য খুলে গেছে। তার উত্তরে তাড়াতাড়ি করে আমার শাশুড়ি বলে, কপাল তো এই মেয়ের খুলে গেছে যে আমার 7 রাজার ধন রোহিতকে এর নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছেন। না হলে তো কত ভালো ভালো মেয়ে আমার রোহিতের জন্য পাগল হয়েছিল। আমার শাশুড়ি আমাকে সুন্দর করে বোঝাতে লাগলেন যে দেখো, আমার রোহিতের সবসময় খেয়াল রাখবে, আর ওর কোনো কথাতে কখনো না করবে না। ও যেরকম বলবে চুপচাপ সেরকম করে দেবে। ও এখন থেকে তোমার স্বামী, ওর সাথে মিলেমিশে থাকা তোমার কর্তব্য। এই কারণে ওর সঙ্গে ভালোভাবে থাকবে, বুঝেছো? আর সংসারের সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করবে। বেশি ঢংচক দেখানোর কোনো দরকার নেই, কেননা আমাদের ওখানে মেয়েদের নতুন নতুন বাহানা কেউ দেখতে চায় না। এই কারণে তুমিও এই আশা করবে না যে তুমি রোহিতের সঙ্গে যে কোনো নখরা করতে পারো। যদি তুমি ওকে খুশি রাখো তাহলেও ও তোমাকে খেয়াল রাখবে। ব্যাস, আমি চুপচাপ নিজের মাথা হ্যাঁতে নাড়িয়ে দিলাম। কিছু সময় পরেই আমার শ্বশুর আমাদের কেবিনে এসে পড়লেন আর আমার শাশুড়িকে বলতে লাগলেন, যাক বাবা, খুব ভালো হয়েছে যে সবকিছু খুব ভালোভাবে কেটে গেছে। আমার শাশুড়ি বলতে লাগলেন, হ্যাঁ ভালো তো হয়েছে, ব্যবস্থাপনা ওর বাবা ঠিকঠাকই করেছিল, কিন্তু সে আমাদের জন্য যে কামরা বুক করে দিয়েছে এটা সস্তা মনে হচ্ছে। আরও একটু ভালো কেবিন যদি বুক করে দিত তাহলে তার কি এমন অসুবিধা হতো? এই কথাটা শুনে আমার শ্বশুর বলতে লাগলেন, আরে এখন ছাড়ো এসব কথা, কি তুমি এই সামান্য একটা জিনিস নিয়ে পড়ে রয়েছো? তখন আমার শাশুড়ি বলতে লাগলেন যে, আরে যেটা বলার মতো কথা সেটা তো বলতেই হবে। আমরা এত বড় ফ্যামিলির মানুষ, আমাদের কোনো জিনিসেরই কোনো অভাব হওয়া উচিত না। এখনো তো কাপড় চোপড় আর অন্যান্য জিনিসও দেখা বাকি আছে। যদি আমার কোনো জিনিস গড়বড় মনে হয় তাহলে আমি এর বাবাকে ডেকে সমস্ত উসুল করে নেব। আমার শাশুড়ি এই সমস্ত কথাতে আমার শ্বশুর হ্যাঁতে মাথা নাড়িয়ে এই কেবিন থেকে বাইরে চলে গেল। এরপরে আমার শাশুড়ি নিজের মেয়ে মানে আমার ননদকে বলতে লাগলো, হ্যাঁ যাই হোক না কেন, এখন এই মেয়েটা আমাদের বাড়ির বউ, আমাদের সম্মান। কি আর করা যাবে, যেমনই হোক না কেন আমাদের একে নিজের করে নিতে হবে। যৌতুক হিসেবে যতটা পাওয়া গেছে সে নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। নিজের শাশুড়ির মুখ থেকে এই সমস্ত কথা শুনে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু আমি তাকে কিছুই বলতেও পারছিলাম না। সমস্ত বিষ সহ্য করে আমি চুপচাপ বসে রইলাম। তারপরে আমার শাশুড়ি বলতে লাগলো, বৌমা আমার পায়ে খুব ব্যথা করছে, নাও তাড়াতাড়ি করে আমার একটু পা চেপে দাও। এখন আমিও তো বৌমা হওয়ার কিছুটা সুবিধা উপভোগ করে নেই। এই বলেই আমার শাশুড়ি তাড়াতাড়ি করে নিজের পা দুটো আমার কোলের ওপরে তুলে দিলেন। আমিও চুপচাপ তার 2 পা চাপতে লাগলাম, আর সে খুব আরামে নিজের মাথা এলিয়ে চোখ বন্ধ করে ঘুমাতে লাগলেন। আমি মনে মনে ভাবতে শুরু করেছি যে কোথায় আমি নিজের স্বামীর সাথে দেখা করার স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই লোকেরা তো আমার পিছনেই ছাড়ছে না। এখন অনেক রাতও হয়ে গেছে, কিন্তু তারপরেও এই লোকেরা আমার কাছ থেকে বাইরে যাওয়ার নাম অবধি নিচ্ছে না। কিন্তু তারপর আবার ভাবলাম আমাকে সমস্ত কিছু অভ্যাস করে নিতে হবে, কেননা আমাকে এদের সাথেই সারা জীবন কাটাতে হবে। যাই হোক, কিছু সময় পরে আমার শাশুড়ি বলতে লাগলেন, চলো অনেক সেবা করে ফেলেছো, এখন আমাকে ছেড়ে দিয়ে আমার ছেলের সেবা করো। এরপরে আমার শাশুড়ি আমাকে বলতে লাগলেন যে, দেখো নিজের সমস্ত গয়না খেয়াল রাখবে, একটা গয়নাও যেন এদিক থেকে ওদিক যেন না হয়। এইটুকু বলেই তিনি কেবিন থেকে বাইরে বেরিয়ে গেলেন। তিনি চলে যাওয়াতে আমি শান্তির নিঃশ্বাস নিলাম। এখন রাত অনেক হয়ে গেছে। আমি চুপচাপ নিজের ঘোমটা তুলে নিজের চুল খুলে দিলাম আর জানলার পাশে বসে পড়লাম। ঠান্ডা হাওয়া আর বাইরের সৌন্দর্য দেখে আমার ভিতরে খুব শান্তি অনুভব হচ্ছিল। ট্রেন নিজের গতিতে চলতে শুরু করেছিল। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ঘন জঙ্গল, তার উপরে পূর্ণিমার চাঁদ যেন স্বর্গের মতো মনে হচ্ছিল। এসব দেখে আমার চোখ শান্তি অনুভব হচ্ছিল। আমি কিছু সময় চুপচাপ বাইরের দৃশ্য দেখতে লাগলাম আর গুনগুন করে গান গাইছিলাম। এরপর আমার হঠাৎ করে খেয়াল এলো যে অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু আমার স্বামী এখনো অব্দি আমার কাছে কেন আসছে না। আমি এই সমস্ত কিছুই ভাবছিলাম, তখনই আমার কেবিনের দরজায় কারো আসার শব্দ শুনতে পেলাম। আমি বুঝে গেলাম যে আমার স্বামী আসছে। আমি তাড়াতাড়ি সোজা হয়ে বসে পড়লাম আর নিজের ঘুমটা আস্তে আস্তে করে মাথায় উঠিয়ে নিলাম। আমার স্বামী ভিতরে এসে পড়লো। এরপরে ও নিজের মুকুট খুলে এক সাইডে রাখলো। আমার মনে হয়েছিল ও আমাকে কোনো না কোনো কথা তো অবশ্যই বলবে, আর আমি প্রথমবার নিজের স্বামীর গলার আওয়াজ শুনতে পাবো। আমি চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম। সে নিজের পাঞ্জাবি খুলে আমার সামনের সিটে রেখে দিল, তারপরে চুপচাপ আমার পাশে এসে বসে পড়ল। এরপরে সে আস্তে আস্তে আমার গলার উপরে হাত রাখলো।
আর আমার চুলকে এক সাইডে করে দিল। তার এরকম করাতে আমার পুরো শরীরে একটা অদ্ভুত রকমের ঢেউ খেলে গেল। আমার এরকম মনে হচ্ছিল যে আমি যেন কারেন্টের শক খেয়েছি। লজ্জায় আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, এটা কি? এ তো আসার সাথে সাথেই সব কিছু করতে শুরু করে দিয়েছে। আমার তো মনে হচ্ছিল যে এ আমার সাথে কিছু সময় কথা বলবে, তারপরে কিছু সময় আমার প্রশংসা করবে, কিন্তু এ তো এরকম কিছুই করলো না। এসেই শুরু হয়ে গেল। তখন আমি ভাবলাম, হয়তো হতে পারে যে আমার স্বামী আমার জন্য খুব বেশি অস্থির হয়েছিল, এই কারণে ও দেরি সহ্য করতে পারছে না। এরপর আমার স্বামী আমাকে ঘুরিয়ে তার দিকে বসালো, আর আমার মুখ নিজের দুহাতে নিয়ে খুব গভীরভাবে দেখতে লাগলো। আমি মুখে হালকা হাসি নিয়ে আস্তে আস্তে আমিও নিজের চোখ উঠালাম, আর এক নজর নিজের স্বামীর দিকে তাকালাম। যখন আমি আমার স্বামীকে দেখলাম, তখন তাকে দেখে আমার মন খুব খুশি হয়ে গেল। কেননা আমার স্বামী দেখতে খুবই হ্যান্ডসাম, যেরকম আমি মনে মনে চাইতাম সে একদমই সেই রকম ছিল। এটা দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম যে ভগবান আমার মনের মতো একজন জীবন সঙ্গী দিয়েছেন। ও না তো শুধু দেখতে ভালো ছিল, বরং ওর হাইট, শরীর, স্বাস্থ্য খুবই ভালো ছিল। ওর পেশিবহুল শক্তিশালী হাত আমাকে ভিতরে ভিতরে অস্থির করে তুলেছিল। এরপরে ও আমার শরীর থেকে এক এক করে গয়না খুলতে লাগলো। এরপরে সেগুলোকে একটা কাপড়ে পুঁটলিতে রেখে এক সাইডে রেখে দিল। এই অনুভব আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমার স্বামী যেরকমভাবে অস্থির হয়ে আমাকে কাছে পেতে চাইছিল, সেটা আমাকে খুব খুশি করে দিয়েছিল। কেননা ও আমার সময়ের পুরো খেয়াল রেখেছিল। আমি খুব খুশি হয়েছিলাম, আর আমিও আমার স্বামীর সাথে সম্পূর্ণরূপে সাথ দিয়েছিলাম। এদিকে ট্রেন খুব স্পিডে ছুটছিল, আর ওদিকে আমরা। তারপর না জানি কখন মিলনের ক্লান্তিতে এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম যে কখন আমার চোখ লেগে গেছিল সেটা আমি বুঝতেই পারিনি। সকালের দিকে আমার কামরার বাইরে হালকা হালকা কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, যেটা শুনে আমি তাড়াতাড়ি করে উঠে বসে পড়লাম। এরপর আমি লক্ষ্য করে দেখলাম যে আমার স্বামী কেবিনের মধ্যেই নেই। আমি বুঝে গেলাম যে ও হয়তো ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেছে। আমি তাড়াতাড়ি করে নিজের কাপড় বদলালাম, আর নিজেকে ঘোমটায় ঢেকে নিয়ে যখন বসলাম, তখনই আমার শাশুড়ি, ননদ আর আমার শ্বশুর হন্তদন্ত করে আমার কেবিনের মধ্যে ঢুকে পড়ল। প্রথমে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি হয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তখন আমার শাশুড়ি বলতে লাগলেন যে তোমার সমস্ত গয়না ঠিক আছে তো? হঠাৎ তার মুখে এরকম কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। কেননা এই সময় শুধুমাত্র একটা লকেট ছাড়া আমার শরীরে একটা গয়নাও ছিল না। কেননা আমার স্বামী রাতের বেলা আমার সমস্ত গয়না খুলে দিয়েছিল। আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমাকে ভালোভাবে দেখতে শুরু করে দিল। এরপরে এটা দেখে সে হতবাক হয়ে গেল যে আমার শরীরে একটা গয়নাও নেই। এর আগে আমি তাকে কিছু বলতাম, তিনি চিৎকার করা শুরু করে দিলেন যে এখন তো আমরা সম্পূর্ণরূপে বরবাদ হয়ে গেছি। ওই চোর না শুধু আমাদেরকে লুটে নিয়েছে, বরং বৌমারও সমস্ত গয়না নিয়ে গেছে। আমাদের তো কয়েক লাখ টাকা লোকসান হয়ে গেল। তাই তো না জানি বৌমার গয়না নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। আমি ভেবেছিলাম এই গয়না পরে আমি আত্মীয় স্বজনের বাড়ি যাব, আর সবাইকে গিয়ে দেখাবো যে আমার কাছেও এরকম দামি দামি গয়না আছে। কিন্তু এখন আমি কি করব? না জানি আমাদের তো কত লাখ টাকা লোকসান হয়ে গেল, সমস্ত টাকা পয়সা লুট হয়ে গেছে। আমার শাশুড়ি খুব বাজেভাবে কান্না করতে লাগলেন। এরপর আমাকে বললেন, তোমার বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে? তুমি কি করছিলে? তুমি টেরও পাওনি যে তোমার সমস্ত গয়না কখন খুলে নিয়ে গেছে? আমি তাদেরকে বলতে চাইছিলাম যে আমার সাথে এরকম কিছুই হয়নি, কিন্তু আমার শাশুড়ি আমার কোনো কথাই শোনার জন্য রেডি ছিলেন না। তিনি চিৎকার করতে করতে বলতে লাগলেন যে আমার তো মনে হয়েছিল যে বৌমার পা আমাদের পরিবারের জন্য ভালো হবে, কিন্তু এ তো অপয়া বেরালো, এখনও তো আমাদের বাড়িতে পৌঁছায়ওনি, তাতে আমাদের কয়েক লাখ টাকা লোকসান হয়ে গেল। যদি আমি আগে জানতাম যে এর পা পড়া আমাদের জন্য অশুভ, তাহলে আমি কখনোই আমার রোহিতের জন্য একে নিয়ে আসতাম না। এরপরে তিনি চিৎকার করে বললেন যে তোমাকে তো আমি ছাড়বো না, তোমার এই বোকামোর জন্য না জানি আমার কত বড় লোকসান হয়ে গেল। এখন তুমি দেখবে আমি রোহিতকে বলে কিভাবে তোমাকে অপমান করাই। তার এই কথা শুনে আমি ভেতরে ভিতরে কেঁপে উঠলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আমার স্বামী হয়তো আমার শাশুড়ির কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করবে। এখনও তো আমার মন থেকে তার সাথে কাটানো মিষ্টি সময়টাকে বের করতে পারিনি। তার আগেই এখন হঠাৎ আমাকে তার রাগের সামনে পড়তে হবে, এসবই ভাবছিলাম। তখনই আমার শাশুড়ি বললেন যে এই ছেলেটাও এত কেয়ারলেস যে কি বলবো। তখনই দুটো লোক আমার কেবিনের মধ্যে ঢুকলো, যার মধ্যে একজন লোকের গায়ে তো শুধু একটা গেঞ্জি ছিল, আর দ্বিতীয় লোকটার গায়ে কোনো কাপড়ই ছিল না, আর সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যে
সে মদের নেশায় পুরোদমে চুর হয়ে আছে, কেননা সে ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। তখনই আমার শাশুড়ি একটা লোককে বলতে লাগলো, একে তোমরা কোথায় পেলে? তখনই ওই লোকটা বলতে লাগলো যে, আরে এ তো বাথরুমের মধ্যে এরকম অবস্থায় পড়েছিল, ওই চোর এটিও ছাড়েনি, এর কাপড় খুলে নিয়েছে আর এর দামি শেরওয়ানিও খুলে নিয়েছে, যেটা আমরা এর জন্য কিনেছিলাম। এই চোর সেই শেরওয়ানিটাও নিয়ে পালিয়ে গিয়েছে। আমি এইসব শুনছিলাম। তখন আমার শাশুড়ি ওই লোকটাকে বলতে লাগলো যে, দেখ রোহিত, তোর নতুন বউ কতটা বোকামো করে দিয়েছে, এ নিজের সমস্ত গয়না ও চোরের হাতে তুলে দিয়েছে। যখন ওই চোর এর গয়না চুরি করে নিয়ে যাচ্ছিল, তখন তো এর চিৎকার চেঁচামেচি করা উচিত ছিল, কিন্তু এ তো না জানি কি ঘুমিয়েছিল যে কিছুই টের পায়নি। আমার শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে আমি হতভম্ব হয়ে আস্তে আস্তে নিজের চোখ উঠিয়ে সেই লোকটার দিকে দেখলাম, যাকে আমার শাশুড়ি রোহিত বলে ডাকছিল। ওই লোকটার চেহারা দেখে আমার হুঁশ উড়ে গেল, কেননা যাকে তিনি রোহিত আর আমার স্বামী বলছেন, সে তো সেই লোক না যে আমার সাথে কালকে রাতে বাসর রাত কাটিয়েছে, আর যাকে আমি নিজের স্বামী ভেবে আমার সমস্ত কিছু লুটিয়ে দিয়েছি। এ তো একটা মোটাসোটা দেখে লোক ছিল, যে কিনা নেশাতে মাতাল হয়ে আছে। একে দেখে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সাথে সাথে আমি এটা ভেবেও চিন্তায় পড়ে গেলাম যে যদি এদের মধ্যে কেউ এই কথাটা জানতে পেরে যায় যে ওই চোর আমার সাথে সেই সব কিছু করেছে যেটা এদের ছেলের করার কথা ছিল, তাহলে না জানিয়ে লোকেরা আমার কি অবস্থা করত। তখন ওই লোকটা বলতে লাগলো, রোহিত তো সারা রাত বাথরুমে পড়েছিল, এ তো নতুন বউয়ের কাছে আসেইনি। এই কথা শুনে আমার শ্বশুর সঙ্গে সঙ্গে রোহিতের গালে থাপ্পড় মেরে বললেন, এই ছেলেটা কখনোই শুধরাবে না। আরে কমপক্ষে কিছু তো লজ্জা কর। কালকের রাত তোর বৌমার সাথে বাসর রাত ছিল, কালকে তো তোর বৌমার খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু তুই তো নেশায় এত আসক্ত হয়ে পড়েছিলি যে নেশা ছাড়া তুই কিছুই বুঝতে পারিস না। তুই একেবারে বৌমার ব্যাপারে ভাবিসনি যে সারা রাত তোকে ছাড়া তার একলা কিভাবে কাটবে। এ কতটা অধীর আগ্রহে তোর অপেক্ষা করছিলে, কিন্তু তোর তো কারো কোনো চিন্তাই নেই। এই সমস্ত কিছুই তোর মায়ের তোকে বেশি আশকারা দেওয়ার ফল, যার কারণে তুই কারো কোনো কথা শুনিস না। আমার শ্বশুর এটুকুই বলার সাথে সাথে আমার শাশুড়ি শ্বশুরের উপরে চিৎকার করে বলতে লাগলেন যে, খবরদার, তুমি যদি আমার ছেলেকে কিছু বলো তাহলে ভালো হবে না। ওর কি ভুল ছিল? ভুল তো এই মেয়েটা করেছে। ও যদি সমস্ত জিনিসে খেয়াল রাখতো তাহলে আজকে আমাদের লাখ টাকা লোকসান হতোই না। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আসলে এই এক রাতে আমার সাথে কি থেকে কি হয়ে গেল। চোর শুধুমাত্র আমার গয়নাই নিয়ে যায়নি, সঙ্গে আমার ইজ্জত নিয়ে গেছে। তার উপরে আমার কপালে এত খারাপ শ্বশুরবাড়ি আর এত জঘন্য স্বামী জুটেছে যে কি বলবো। তখনই হঠাৎ আমার খেয়াল এলো যে ওই চোর যখন আমার গয়না খুলছিল তখন সে একটা ছোট পুঁটলির মধ্যে সেগুলো রেখেছিল। হয়তো সে এই কারণে এরকম করেছিল, যাতে আমার সাথে সব কিছু করার পরে সে ওই পুঁটলিটা চট করে নিয়ে সেখান থেকে চুপচাপ চলে যেতে পারে। আমি এদিকে ওদিকে ভালোভাবে দেখে তারপর নিচু হয়ে তাড়াতাড়ি করে ওই কাপড়টাকে টানলাম। সেটা সেই পুঁটলিটা ছিল যার মধ্যে সেই চোর আমার সমস্ত গয়না রেখেছিল। আমি যখনই ওই পুঁটলিটা খুললাম তখন এর মধ্যে থেকে আমার সমস্ত গয়না বেরিয়ে এলো। যখন সেই গয়নাকে বের করে আমি দেখলাম তখন আমার শাশুড়ি একটা লোভনীয় শিয়ালের মতো তাড়াতাড়ি করে ওই সমস্ত গয়না আমার হাত থেকে ছিনিয়ে নিল, আর তার চোখ লোভে চকচক করে উঠল। এরপরে সে খুশি হয়ে বলতে লাগলো, আরে বাহ, গয়না তো চোর নিতে পারেনি। আমার শাশুড়ি বলতে লাগলেন, আমি এতক্ষণ ধরে এই চিন্তাতেই মরে যাচ্ছিলাম যে আমার লাখ টাকার গয়না চোর নিয়ে গেছে, কিন্তু কপাল ভালো যে এই লাখ টাকার গয়না কিছুই হয়নি। আমি ভাবতে লাগলাম আমার বাবার এত কষ্টে বানানো এই গয়নার উপরে এই মহিলা কীরকম নির্লজ্জের মতো নিজের অধিকার ফলাচ্ছেন। তারপরে তিনি আমার দিকে তাকিয়ে রাগী স্বরে বলতে লাগলেন যে, যখনই তুমি জানতে এই গয়না তুমি আগেই নিজেই লুকিয়ে রেখেছো, তাহলে আমাকে এতক্ষণ ধরে বলনি কেন? আমি কখন থেকে এর জন্য এত টেনশন করছিলাম। যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তারপরে কি তুমি এই গয়নার কথা বলতে? আমি আস্তে আস্তে বললাম, মা, আমি তো কখন থেকে আপনাকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো আমাকে বলার মতো সুযোগই দেননি। আমার এই কথা শুনে আমার শাশুড়ি বলতে লাগলেন, তুমি এখনই আমার মুখে মুখে কথা বলছো? খবরদার, যদি আমার কথার উপরে তুমি কথা বলো তাহলে ভালো হবে না। আমার শ্বশুর তাড়াতাড়ি করে আমার সাইড নিয়ে বললেন যে, এতে বৌমা কি ভুল এমন বলেছে? তুমি এতক্ষণ ধরে কথা বলতে দিচ্ছিলে কাউকে? তুমি তো একাই বকবক করে যাচ্ছিলে। যাই হোক, তুমি দেখো যে কত বুদ্ধিমান বৌমা পেয়েছি আমরা। এর আগেই নিজের সমস্ত গয়না খুলে এক সাইডে করে রেখে দিয়েছিল। যদি এরকম না করতো
তাহলে হয়তো ওই চোর এই সমস্ত গয়না নিয়েও পালিয়ে যেত। শ্বশুরের এই কথা শোনার পরে আমার শাশুড়ি চুপচাপ আমার দিকে দেখতে লাগলো। এরপর আমার শাশুড়ি আবার বলতে লাগলেন, এখন যা হওয়ার ছিল তা হয়ে গেছে, টাকা পয়সা কাপড় চোপড় লোকসান তো হয়েই গেছে, এখন কি করা যাবে? কিন্তু এই সমস্ত কিছু এই অপায়া মেয়েটার কারণেই হয়েছে। আমি আমার শাশুড়িকে বললাম, মা, এখন আর কি করা যাবে? কে জানতো যে চোর এরকম করে সব কিছু নিয়ে যাবে? এখন আমি যেমনই হই না কেন, আমি তো আপনার বাড়িরই বউ, আপনাদের বাড়ির সম্মান। এখন আমি যেমনই হই না কেন, আমার নাম তো আপনাদের সাথে জুড়ে গেছে, তাই এখন আর কিছুই করার নেই। আমিও নিজের শাশুড়িকে এই কথাটাই ফিরিয়ে দিলাম, যেটা উনি আমার জন্য বলছিলেন। প্রথম তো আমি মনে মনে এই কথাটাই নিয়ে খুবই লজ্জিত ছিলাম যে একটা চোর আমার সাথে এই সব কিছু করে গিয়েছে। কিন্তু এখন আমি একদমই লজ্জিত নই, কারণ এখন আমি এটাই ভাবছি যে এই রকম লোকেদের সাথে এটাই হওয়া উচিত ছিল। আমার বিয়ে এমন একটা লোকের সাথে দেওয়া হয়েছে যে নেশা ছাড়া আর কিছুই বোঝে না। একবারই হোক না কেন, কিন্তু আসল পুরুষের সুখ আমি পেয়েছি। আর এই সুখটাকেই নিজের ভিতরে অনুভব করে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। সে যাই হোক না কেন, সত্যিকারের পুরুষ ছিল। সে আমাকে যে সুখ দিয়েছিল সেটা এই মোটা লোকটা মানে আমার স্বামী কখনোই দিতে পারতো না। আমার মতো সুন্দরী মেয়েদের ওই চোরের মতোই লোক পাওয়া উচিত। কিন্তু আমার ফাটা কপাল, তাই আমি রোহিতের মতো স্বামী পেয়েছি। কিন্তু আমার বাসর রাত তো খারাপ হয়নি। আর সেই চোরও আমার সাথে এতটা সততা দেখিয়েছিল যে সে আমার সাথে সব কিছু করার পরে আমার একটা গয়নাও চুরি করে নিয়ে যায়নি। এটা ভেবেই আমি মনে মনে হাসতে লাগলাম। আমাকে হাসতে দেখে আমার শাশুড়ি আমাকে বললেন, তুমি এত হাসছো কেন? তখন আমি ধীর গলায় বললাম যে আসলে আমি এটা ভেবে খুশি হচ্ছি যে আমার গয়না বেঁচে গেছে। আর এখন আপনি আত্মীয় স্বজনের কাছে এই গয়না পরে আরামসে যেতে পারবেন। আমার এই কথা শুনে আমার শাশুড়ি বললেন, হ্যাঁ, তুমি এই কথাটা ঠিক বলেছ। এর কিছুক্ষণ পরেই তারা সবাই আমার কেবিন থেকে বেরিয়ে গেল। আমার স্বামীও আমার শ্বশুরের সাথে কেবিন থেকে বেরিয়ে গেলে আমি আর একবার চুপচাপ জানলার কাছে বসে বাইরের দৃশ্য দেখতে লাগলাম আর মনে মনে গুনগুন করে গান গাইতে লাগলাম। ধন্যবাদ বন্ধুরা।